ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগ্নাংশ এর 5টি অঙ্ক, গড়ের 4টি, সূচকের 5টি, লগারিদম থেকে 3টি, বীজগণিতের মান নির্ণয় থেকে 3টি এবং শতকরা থেকে 5টি। এই সর্বমোট 25টি অঙ্ক আজকে আমরা শিখব, একেবারে ডিটেইলস, শর্টকাট সব কিছুই। এবং পাশাপাশি বেশ কিছু অঙ্ক আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব এবং আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অনলাইনে চাকরির গণিত শূন্য হতে যদি শুরু করতে চান আপনারা আমার কাছে, তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, নর্মাল কল করার প্রয়োজন নেই। ওকে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো শুরুতেই আমরা আলোচনা করব ভগ্নাংশ এর 5টি অঙ্ক প্লাস হচ্ছে হোমওয়ার্ক। ওকে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো তুলবেন, বোঝার চেষ্টা করবেন। কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? সম্ভাব্য 4টা অপশন রয়েছে। নিচে 4 উপরে 3, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, 9 ভাগের 5 ভাগ, 12 ভাগের 7 ভাগ এবং 18 ভাগের 11 ভাগ। এই প্রত্যেকটাই কিন্তু সাধারণত প্রকৃত ভগ্নাংশই থাকে। ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এই ধরনের অঙ্কগুলোতে কম্পেয়ার করতে বলে আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশের মধ্যে। এখন বলবেন প্রকৃত ভগ্নাংশ কি জিনিস? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে যার লব ছোট কিন্তু হর বড়, সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই 4টা যে ভগ্নাংশ রয়েছে এই 4টার মধ্যে আমরা কম্পেয়ার করব কিভাবে? আমরা প্রথমে ভগ্নাংশগুলো লিখব। প্রথমে নিচে 4 উপরে 3, এরপরেরটা হচ্ছে উপরে 5, তার নিচে হচ্ছে 9, পরেরটা হচ্ছে উপরে 7, তার নিচে 12 এবং সবশেষেরটা হচ্ছে উপরে 11, তার নিচে কত? 18। ওকে, আমরা এই কম্পেয়ার করে অথবা ভাগ করে অথবা আরও বিভিন্ন রকম ওয়েতে কিন্তু এই অঙ্কগুলো করতে পারি। তো যদি দেখেন আপনারা সংখ্যাগুলো মোটামুটি ছোট, তখন আপনারা করবেন কি? কোনাকুনি গুণ পদ্ধতি অ্যাপ্লাই করবেন। কোনাকুনি গুণ কি? মনে রাখবেন যে এই কোনাটা গুণ করে এইটার উপরে বসাবেন। আমি আবারও বলছি, প্রথমে এই কোণাটা গুণ করে এটার উপরে বসাবেন। তাহলে 3 নং কত হয়? 27 বসালাম। এবার আপনারা এই কোণাটা গুণ করে এইটার উপরে বসাবেন। ওকে, সেক্ষেত্রে আপনারা অ্যারোটা এভাবে দিতে পারেন যে এইটার উপরে বসাতে হবে। আবার এই কোণাটা গুণ করলে কত হয়? 4 5 20। যেহেতু বৃহত্তমটা নির্ণয় করতে বলছে, আমরা এখন বুঝতে পারতেছি যে 20 ছোট 27 বড়, তাই আমরা করব কি? এই জিনিসটা আমাদের হবে না, এটা আমরা ক্রস করে দিলাম। আমাদের কিন্তু কম্পেয়ার শেষ, এই দুটোর মধ্যে কম্পেয়ার শেষ। এখন এটাকেও আমরা ভুলে যাব। ওকে, আমরা জাস্ট কম্পেয়ার করার জন্য কিন্তু এই জিনিসটা লিখব। এখন থাকলো কি? 4 ভাগের 3 ভাগ এবং 12 ভাগের 7 ভাগ, এই দুটোর মধ্যে এবার কম্পেয়ার হবে। আমি একটু বুঝাই দিচ্ছি জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে ধীরে ধীরে বলতেছি। ওকে, আপনারা যখন শিখে যাবেন তখন খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। এবার আমি কি করব? এই কোণাটা গুণ করে প্রথমটার উপরে বসাবো। তাহলে 3 12 কত হয়? 36 বসালাম এখানে। এবার এই কোণাটা গুণ করে এইটার উপরে বসাবো, তাহলে 4 সাথে কত হয়? 28। নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে এটা ছোট এটা বড়, তাই আমরা এটাকে ক্রস করে দিলাম। ওকে, এখন আমাদের এটা বড় থাকলো, তাহলে এটাও কাটা। এখন এবার আমরা সবশেষে এইটা এবং এইটার মধ্যে কম্পেয়ার করব। তাহলে আবার আমরা এই কোণাটা গুণ করে প্রথমটার উপরে বসাবো। তাহলে 3 18 কত হয়? 3 18 হচ্ছে 54 বসালাম আমরা এখানে। আর 4 আর 11 গুণ করলে কত হয়? 4 11 কত? 44। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন 54 বড় আর 44 ছোট, তাই এটা ক্রস। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এই যে কম্পেয়ার করা, এইভাবে আপনারা খুব দ্রুত করতে পারবেন। তো চলেন, এটা আমরা শিখলাম। এর পরের অঙ্কটা আমরা একটু দ্রুত ক্যালকুলেশন করব। এই অঙ্কটা দেখেন, তাহলে আমরা কি করব? প্রথমে 4টা সিরিয়াল অনুযায়ী লিখব। আমরা আসলে প্রশ্নপত্রের মধ্যেই সিরিয়াল অনুযায়ী 4টাকে দেখতে পারবো, সেখান থেকে আমরা কম্পেয়ার করতে পারবো। তো এক্ষেত্রে বোঝার জন্য আমি একটু লিখছি। উপরে 3, তার নিচে 5, পরেরটা কি? উপরে 4, তার নিচে 7, তারপরেরটা হচ্ছে উপরে 5, তার নিচে হচ্ছে 8 এবং এটা হচ্ছে উপরে 6, তার নিচে হচ্ছে 11। তাহলে এবার আমরা কম্পেয়ার করব, কোনাকুনি কম্পেয়ার। আমরা একটু দ্রুত করব। তাহলে 3 7 21, বড়টা বের করতে বলছে তাই না? আর 4 5 কত? 20, তাহলে এটা ক্রস। এবার এটা আর এটা গুণ করব। 3 8 কত? 24, আমরা একটু এখানে লিখলাম। আর 5 5 কত? 25, তাহলে এটাকে আমরা ক্রস করলাম। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার। তাহলে 5 5 11 কত? 55 লিখলাম। আর 6 8 কত? 48 লিখলাম। তাহলে এটা ক্রস, তার মানে নিঃসন্দেহে নিচে 8 উপরে 5,
এটাই হচ্ছে বড়। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার একটু কিন্তু ফাস্ট করেছি আমি। তো আপনারা যখন 4-5টা অঙ্ক প্র্যাকটিস করবেন তখন আপনারাও খুব দ্রুত গতিতে এভাবে কম্পেয়ার করতে পারবেন। আসলে প্রথমে মনে রাখতে হবে, আমি একটু মুছে দিচ্ছি, প্রথমে মনে রাখতে হবে যে বিষয়টা আমরা করব সেটা হলো আমরা দুটো করে কম্পেয়ার করব। যেমন এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করছি 3/5 আর উপরে হচ্ছে 4/7। তো প্রথমে এইটা আমি গুণ করব, গুণ করার পর আমি এখানে বসাই আর এখানে বসাই, এটা সেম জিনিস, এখানে বসালেও যা এখানে বসালেও তা। এই জন্য বিষয়টা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে প্রথমে আমি এই কোণাটা অর্থাৎ এই 3 আর এই 7 গুণ করে আমাকে এখানে বা এখানে যে কোনোটাতে বসাতে হবে, আর এই 5 বা 4 গুণ করে 5 এবং 4 গুণ করে এখানে বা এখানে বসাতে হবে। বসানোর পর দেখতে হবে যে এইটা বড় নাকি এটা বড়। ওকে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যেহেতু এই দুটো অঙ্ক বৃহত্তম হচ্ছে আমি করালাম যে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশগুলোর মধ্যে। তো এই 41 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এটা হলো ক, এটা হলো খ, এটা হলো গ, এটা হলো ঘ। এই 4টা অপশনের মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা আপনারা বের করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভগ্নাংশের অঙ্কের 41 নম্বরের উত্তর হচ্ছে ক, খ, গ বা ঘ। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। এবার কিন্তু ক্ষুদ্রতমটা খুঁজে বের করতে বলা হচ্ছে। আমি একটু মার্ক করে দিচ্ছি কোনটা ক্ষুদ্রতম। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা অঙ্ক করার সময়। তো সিরিয়াল অনুযায়ী লিখবো আমরা 2/3, 3/4, 5/9 এবং 7/12। এগুলো সিরিয়াল অনুযায়ী আমরা লিখব। লিখার পরে আমরা কি করব, আমরা কম্পেয়ার শুরু করব। তো আমরা প্রথমে এই কোণাটা গুণ করে বসাবো, 4 2 8, 8 3 3 9। আচ্ছা বলেন তো এবার বড়টাকে বাদ দেবো, যেহেতু 9 বড়, বড়টাকে বাদ দিলাম, থাকলো এই দুটো। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, তাহলে 9 2 কত হবে 18, আর 3 5 কত হবে 15। তাহলে যেহেতু এটা ছোট, এটাকে রেখে এটা ক্রস করে দিব। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে, 5 12 কত হয় 60, আর 7 9 কত হয় 63। আচ্ছা বলেন তো দেখি কি দাঁড়াচ্ছে, 63 বড় আর 60 ছোট, তার মানে এটা ক্রস করে দিব 5/9। এটাই হচ্ছে আমাদের কি সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি অঙ্কগুলো করছি। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 17/7 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 5/3 হবে। খুবই সুন্দর একটা অঙ্ক। তো আমাদের করতে হবে কি, সরাসরি এটা লিখতে হবে, অঙ্কটা পড়বো আর আমরা লিখবো সরাসরি প্রশ্ন মতে। তো এর আগে আমাদের লিখতে হবে কি, যে ধরি এক্স যোগ করলে হচ্ছে এত হবে। তাহলে এই ভগ্নাংশটার হর এবং লবের সাথে এক্স যোগ করলে ফলাফল এটা হবে। তাহলে ভগ্নাংশটা আমরা লিখলাম 7/17। এই ভগ্নাংশের লবের সাথে এক্স যোগ, হরের সাথে এক্স যোগ করে ভগ্নাংশটা হবে 3/5। আমরা লিখে ফেললাম। তাহলে বা এখন এক্স এর মান বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করব আমরা, 5 7 35 যোগ 5 দিয়ে এক্সকে গুণ করলে 5x ইকুয়াল 3 17 51, তারপর কত হয় যোগ 3x। তাহলে বলেন তো এই 3x যদি এই দিকে আসে তাহলে কি হবে মাইনাস, আর এই 35 এপাশে যদি যায় তাহলে হবে মাইনাস। তাহলে 3x, তাহলে 5x থেকে 3x বাদ দিলে কত থাকে 2x ইকুয়াল টু 51 থেকে 35 বাদ দিলে কত থাকে 16। তাহলে সুতরাং x ইকুয়াল টু 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 8। নিশ্চয়ই বোঝেন বাম দিক ডান দিকের ক্যালকুলেশনগুলো, গুণ আকারে বাম দিকে থাকলে ডান দিকে গেলে ভাগ হয়, তাই 16কে 2 দ্বারা ভাগ হয়েছে। আর বাম দিকের যোগ বা প্লাস জিনিস ডান দিকে গেলে বিয়োগ হয়, বা ডান দিকে প্লাস জিনিস বাম দিকে আসলে মাইনাস হয়। এই বিষয়টাতেই আপনাদের হচ্ছে ক্যালকুলেশন এই অঙ্কটাতে হয়েছে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর 8, বুঝতেই পারতেছেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 0.24 এর সমান ভগ্নাংশ কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে দশমিককে আমাদের ভগ্নাংশ বানাতে হবে। তাহলে আমরা 0.24 লিখে ফেললাম। লেখার পরে আমরা কি করব, আমরা যদি দশমিক তুলে দেই তাহলে দশমিকের জন্য নিচে ভাগটান দিয়ে একটা 1 লিখতে হবে, আর এখানে যেহেতু 2টা ঘর আছে 2 ঘরের জন্য 2টা শূন্য দিতে হবে। তার মানে সংখ্যাটা এখন দাঁড়াচ্ছে উপরে 24, তার নিচে 100। যদি আমরা কাটাকাটি করি 4 6 24, 4 দিয়ে কাটলাম, 4 25 100। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, উপরে 6 তার নিচে 25। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উপরে 6 তার নিচে 25। আমি আবার একটু অঙ্কটা করি যে দেখি আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। 0.24 এর সমান ভগ্নাংশ কোনটা, তাহলে আমি একটা ভাগটান দিলাম, দশমিকটা তুলে দিয়ে আমি একটা 1 নিলাম, আর 2 ঘরের জন্য আমি 2টা শূন্য নিলাম। তাহলে আমি যদি 2 দিয়ে কাটি, 2 12 2 24, তাহলে 50 2 100। আবার যদি আমি 2 দিয়ে কাটি, 25 2 50, 6 2 12,
এরপর আর কাটা যাচ্ছে না, তার মানে উপরে 6 তার নিচে 25, এটাই কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার। তো আমরা যেহেতু অঙ্কটার অ্যান্সার এখানে দেখতে পাচ্ছি না, তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটা এখান থেকে দাগাবো না, ঠিক আছে। তবে এক্ষেত্রে আমরা অঙ্কটাকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার আগে আমরা আরেকটু চেষ্টা করে দেখি যে আমরা অঙ্কটা করতে পারি কিনা, বা এই অঙ্কটার আসলেই সলিউশন আছে কিনা। ওকে, এটা কিন্তু আমরা একেবারেই করে দেখলাম একভাবে যে অঙ্কটার অ্যান্সার নেই, তাই আমরা দাগাবো না। আমাদের যদি পরীক্ষার হলে সময় থাকে, মনে করেন আপনার সব দাগানো হয়ে গেছে, এটা আপনি দাগাননি, তো আপনি আবার একটু ট্রাই করতে পারেন যে দেখি অঙ্কটার অ্যান্সার আছে কিনা। তাহলে সমান ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে, আচ্ছা মানে 0.24 এদের কোন ফলাফলটা হবে, এটাও কিন্তু এক দৃষ্টিকোণ থেকে। তাহলে 1/3 যদি আমরা 1কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলেন তো দেখি, 0.33। নিশ্চয়ই বোঝেন যে 1 টাকাকে 3 ভাগে ভাগ করলে 33 পয়সা করে পরে ভাগে, তার মানে এটা সমান হচ্ছে না, তাই না, এটা হবে না। এবার আসেন আমরা যদি একটু এইটা ক্যালকুলেশন করি, খ নম্বরটা, তাহলে উপরে 8 তার নিচে 33। তো যদি আমরা ভাগ করি 33 দিয়ে 8কে, তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিতে পারি, যেহেতু ভাগ যায় না। তাহলে 33 দুগুণ কত হয়, 66। থাকে কত, আচ্ছা বলেন তো দেখি কত থাকে, 4 আর 1, তাহলে 14 থাকে। তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি, তাহলে এটা 140। তাহলে 33 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 33-এ কত হয়, 3 4 12, 2 হাতে কত, 1 3 4 12 আর 1 13, তাহলে 132 থাকে 8। তাহলে নিঃসন্দেহে 0.24 হচ্ছে। তো অঙ্কটা কিন্তু হয়ে গেল আমাদের। তো আমরা প্রথম দেখায় অঙ্কটা কিন্তু করতে পারিনি, কিন্তু তারপর আমরা এখন বুঝলাম যে আসলে এই অঙ্কটার অ্যান্সার হবে খ নম্বরটা, 8/33। এইভাবে অঙ্ক কিন্তু মানে নানান ধরনের ট্রিক্স অবলম্বন করে অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে যেহেতু অ্যান্সারটা আপনারা পেয়ে গিয়েছেন, আর দুটো অপশন যাচাই করার কোনো প্রয়োজন নেই। তার মানে 0.24-এর সমান ভগ্নাংশ হচ্ছে 8/33, অর্থাৎ এটা ফলাফলও যা, এটা ফলাফলও তা, ঠিক আছে। এইভাবে আমাদেরকে অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে এবং করতে হবে। তো এই ভিডিওর এরপর যে আমি একটু বলি, আপনারা যারা প্রথম দেখছেন আমার এই চ্যানেলটা, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে। এবারে আমরা গড় সম্পর্কিত 4টা অঙ্ক আলোচনা করব, প্লাস আপনাদেরকে হোমওয়ার্ক দিব বেশ কিছু অঙ্ক, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন ঠিকঠাক মতো। ওকে, তো চলেন আমরা গড়ের আলোচনায় চলে যাই। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। তো এই অঙ্কটা আমরা করতে পারি কি, গড় মানে হচ্ছে উপরে সমষ্টি তার নিচে মোট সংখ্যা, এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় পাবো। তবে এক্ষেত্রে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব না, আমরা সরাসরি শর্টকাট ফর্মুলাটা ব্যবহার করব। তো মনে রাখেন, যদি বলে 1 থেকে সংখ্যাগুলো শুরু এবং যত পর্যন্ত যাবে এদের যদি গড় বের করতে বলে, তাহলে একটা শর্টকাট ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। এই সংখ্যা দুটো আপনাদেরকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় আমরা পেয়ে যাব। তাহলে 49-এর 1 যোগ করলে কত হয় বলেন তো দেখি, 49-এর 1 50 ভাগ হচ্ছে 2। ওকে, এই 2 আমরা অঙ্কে পাইনি কোথাও, শর্টকাট মেথডে যদি এরকম গড় বের করতে বলে 1 থেকে শুরু করে যে কোনো একটা সংখ্যা পর্যন্ত, তাহলে ওই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 49-এর 50, 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25। তার মানে আমরা বলতে পারি 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় হচ্ছে কত, 25। এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো। তা আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এই অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যাল বোঝানো যে কেন ওই সূত্রটা কিভাবে কাজ করে। তো আমরা 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গড় জানতে চাই। এখানে আমি দিলাম 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গড় কত। আচ্ছা বলেন তো দেখি, 1 থেকে 5 পর্যন্ত মোট সংখ্যা কয়টা আছে, 5টা, নিচে 5 আর উপরে সমষ্টি, তাহলে 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, তার মানে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 কত, 13, 14 আর 1 15। তার মানে কত লিখবো আমরা লিখবো 15, ঠিক আছে। তো 15 যখন লিখবো, তাহলে উপরে সমষ্টি তার নিচে কয়টা সংখ্যা আছে তত, কাটাকাটি করলে 3 5 15, তার মানে 3। তার মানে আমরা বলতে পারি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, গড় হচ্ছে কত বের করলাম, 3। এবার আমরা দেখি যে আমাদের এই যে সূত্রটা আমরা প্রয়োগ করেছি, এই সূত্রের সাহায্যে আমরা এটা করতে পারি কিনা। তাহলে 1 থেকে 5 পর্যন্ত ছিল, তাহলে 5 আর 1 এই দুটো যোগ করে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে 5 যোগ 1 ভাগ 2, তাহলে 5 আর 1 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3। তার মানে নিঃসন্দেহে এই নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি। আমি ছোট একটা অঙ্ক করে আপনাদের সেই
হচ্ছে এক্সাম্পলটা দিয়ে দিলাম এবং এভাবেই আপনাদেরকে করতে হবে। তবে মনে রাখতে হবে সংখ্যাটা কিন্তু 1 থেকে শুরু হতে হবে, এই বিষয়টা খুবই জরুরি। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? খুবই সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে কি বলা হচ্ছে বলেন তো দেখি, এখানে 100 জন শিক্ষার্থী, তার মানে মোট শিক্ষার্থী কতজন? 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। তাহলে এই যে দুটো কথা, এই দুটো কথা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর যেহেতু 70, এক্ষেত্রে সমষ্টি কত? তাহলে আমরা 100কে কত দ্বারা গুণ করব? 70 দ্বারা গুণ করব। 100কে 70 দ্বারা গুণ করলে কত হয়? 7 দিয়ে দিলাম, আর 3টা শূন্য দিয়ে দিব, 7000। তার মানে এই লাইনটার অর্থ হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70 মানে হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের সমষ্টি হচ্ছে, প্রাপ্ত নম্বরের সমষ্টি হচ্ছে 7000। এদের মধ্যে 60 জন ছাত্রী। আচ্ছা, 60 জন যদি ছাত্রী হয়, খেয়াল করে দেখেন, 60 জন যদি ছাত্রী হয়, গড় নম্বর যদি 75 হয় তাদের, তার মানে ছাত্র কতজন বলেন তো দেখি? নিঃসন্দেহে আমরা বলতে পারি ছাত্র হচ্ছে 40 জন। কেননা এখানে বলা হচ্ছে মোট 100 জন শিক্ষার্থী, এর মধ্যে 60 জন ছাত্রের গড় নম্বর 75, তার মানে আমরা ছাত্রীদের গড় নম্বর বের করতে চাই, মানে সমষ্টি বের করতে চাই। তাহলে 60কে আমি কত দ্বারা গুণ করব? 75 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের কত আসবে বলেন তো দেখি? আমরা 5 6 30-এর 0, হাতে কত? 3, আর 6 7 42, 43 40 45, তাহলে 45 লিখলাম, আর একটা শূন্য আমরা দিয়ে দিলাম, 4500। তাহলে ছাত্রীদের নম্বরের সমষ্টি 4500। তাহলে বলেন তো দেখি বাকি যেটা থাকলো, অর্থাৎ এই 7000 থেকে 4500 যদি আমরা বাদ দেই, তার মানে আমাদের 2500 থাকে। এই 2500 আমাদের ছাত্রদের নম্বরের সমষ্টি। এখন কি বের করতে বলেছে? ছাত্রদের গড় নম্বর কত? তার মানে 2500কে কত দ্বারা ভাগ করব? 40 দ্বারা ভাগ করব। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন 2500কে 40 দ্বারা ভাগ করলে 0 0 কাটা, তাহলে আমরা লিখতে পারি 4 6 24, 6 থাকলো কত? 1 10, তার মানে 4 2 8, থাকলো 2, তার মানে 20, দশমিক দিয়ে 5, 4 5 20। আপনারা যদি 250কে 4 দ্বারা ভাগ করেন ম্যানুয়ালি এইভাবে, তাহলে আপনারা অবশ্যই 62.5 পেয়ে যাবেন। তার মানে আমাদের সঠিক উত্তর 62.5, মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? সুন্দর একটা অঙ্ক। মনে রাখবেন গাণিতিক গড় এর আরেক নাম হচ্ছে গড় যোজিত গড়। খুব ভালো করে মনে রাখতে হবে, গাণিতিক গড় এর ইংরেজি হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্সে এক্স বার দ্বারা প্রকাশ করি, বা এটাকে আমরা বলি এএম। এএমতে এতে অ্যারিথমেটিক, এমতে মিন। মনে রাখবেন মিন, MEAN, এর বাংলা অর্থ হচ্ছে গড়। তো গড়কে আমরা এক্স বার, এএম, আবার কি বলতে পারি যোজিত গড়, নানান নামে কিন্তু এটাকে প্রকাশ করা হয়। তো যাই হোক না কেন, আমাদের বলা হয় যে এক্স বার মানে হচ্ছে সামিশন এক্স ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে কিন্তু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে আমাদের গড়ের সূত্র। ঠিক আছে, তো আমরা এই সূত্র নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আপনাদেরকে একটু বলি, এই যে 6 8 এবং 10 এর গাণিতিক গড়, গাণিতিক কথাটা বাদ, আমরা এই গাণিতিক কথাটা বাদ দিয়ে দিলাম, কেননা গাণিতিক গড় আর গড় একই কথা। ঠিক আছে, তাহলে 6 8 এবং 10 এর গড় কত আমরা আগে বের করি। 6 যোগ 8 যোগ 10, এই তিনটার গড় মানে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 10 আর 8 18 19 20 21 22 23 24, তাহলে উপরে 24, তার নিচে 3, তাহলে ইকুয়াল দাঁড়াচ্ছে 8। তার মানে এই তিনটা সংখ্যার গড় বা গাণিতিক গড় হচ্ছে কত? 8। বলা হচ্ছে 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? অর্থাৎ 7 যোগ 9 যোগ এখানে কোন সংখ্যা বসালে এই তিনটা সংখ্যার গড় ইকুয়াল কত হবে? 8 হবে। দেখেন এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে, আমি আবার পড়ছি, 7 9 এবং কোন সংখ্যার, তার মানে কোন সংখ্যার জায়গায় আমি এক্স ধরলাম, কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান বা গড়ের সমান। তার মানে এই তিনটার যা গড়, এখানে এই তিনটারও গড় একই হবে, এবং এই যে কোন সংখ্যার জায়গায় আমরা এক্স বসিয়েছি এই জন্য। তাহলে বা আমরা কি বলতে পারি, 9 আর 7 16, তাহলে উপরে 16 যোগ এক্স ভাগ কত? ভাগ হচ্ছে 3,
ইকুয়াল কত 8। তাহলে বা আমরা কি বলবো, এর নিচে 1 আছে, এটাকে এটা দ্বারা গুণ, এটাকে এটা দ্বারা গুণ, তাহলে 16 যোগ x ইকুয়াল টু 3 8 কত 24। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু 24 থেকে 16 বাদ দিলে কত হবে 8। তার মানে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 8। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। বলা হচ্ছে পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়। এর আগে যে অঙ্কটা আমি করিয়েছি এই ধাঁচের, তো ওই রকমভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। আমি একটু হিন্টস দিয়ে দিই। পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর 70, 85 ও 75, অর্থাৎ 3 বিষয়ে নম্বর পেয়েছে সে এত। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, তাহলে আমি ধরলাম তাকে এক্স নম্বর পেতে হবে, মানে এটা যোগ এটা যোগ এটা যোগ এক্স। দেওয়ার পরে কত দ্বারা ভাগ করতে হবে বলেন তো দেখি, 4 ভাগ 4 দিয়ে ইকুয়াল কত 80 দিলে এক্স এর মান যা বের করব সেটাই হবে আমাদের আনসার। তো অবশ্যই অ্যান্সারটা বের করবেন, বের করে ক খ গ ঘ কোনটা আপনাদের অ্যান্সার হবে কমেন্টে লিখবেন যে গড়ের 25 নম্বরের উত্তর এত। ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলোতে আপনারা ইন্টারেক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন। এবং অবশ্যই সহজ কঠিন মিলায় আমি বেশ কিছু অঙ্ক করাচ্ছি, আপনারা কোনো অঙ্ক স্কিপ করে যাবেন না, প্রত্যেকটা অঙ্ক দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে দেখছেন ভিডিওটা তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, গড় সংক্রান্ত এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত। আমি আবার পড়ছি, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত। খুবই সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা বলতে কি বোঝায় বলেন তো দেখি। আমি যদি বলি প্রথম সংখ্যাটা 1, তারপরে সংখ্যাটা হবে 2, তারপরে একটা 3, তারপরে একটা 4, তারপরে একটা 5, এভাবে সিরিয়াল অনুযায়ী চলবে। তাহলে আমি যদি ক্রমিক সংখ্যা একটু লিখি 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, আমি এইভাবে লিখলাম। বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, অর্থাৎ এই যে কোনো 3টা সংখ্যা পাশাপাশি গুণ করলে তাদের যোগফলের 5 গুণ হবে, তাহলে সংখ্যা 3টির গড় কত। তাহলে প্রথমে যে লাইনটা আছে এই লাইনটা আমি একটু মেলানোর চেষ্টা করি, যেহেতু সংখ্যাগুলো ছোট। ওকে, যেহেতু বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, তার মানে অবশ্যই সংখ্যা 3টা ছোট হবে। তাহলে আমরা যদি দেখি 1 2 আর 3 এই দুটো যদি আমরা গুণ করি, 2 1 2 3 2 6, তাহলে 6 যোগফল কত 3 2 5 আর 1 6, তাহলে হচ্ছে না 5 গুণ। এবার আমরা এই 3টা নিব। ওকে, কোনটা কোনটা 2 3 4, তাহলে 3 2 5 আর 4 9, যোগফল হচ্ছে কত, যোগফল 9, আর গুণফল কত 3 4 12 12 2 24, তাহলে এটার 5 গুণ হচ্ছে না, তার মানে এটাও হবে না। এবার আমরা একটু অন্য কালার দিয়ে নেওয়ার চেষ্টা করি। এবার আমরা এটা নেব, এটা নেব, এটা নেব, তাহলে কত হয় যোগফল 5 4 9 3 12, তাহলে যোগফল হচ্ছে 12। তাহলে গুণফল 5 গুণ হলে কত হতে হবে 60। আমরা দেখি 3 4 12 5 12 60, তার মানে নিঃসন্দেহে আমাদের সংখ্যা 3টা হচ্ছে 3 4 এবং 5। আমরা এটা বের করে ফেললাম। এবার চেয়েছে কি, চেয়েছে সংখ্যা 3টির গড় কত। আচ্ছা বলেন তো 3 4 আর 5-এর গড় কত। আমি যদি লিখি 3 4 আর 5, মনে রাখতে হবে পাশাপাশি 3টা সংখ্যা যদি হয় ক্রমিক সংখ্যা, তাদের গড় যদি চায় তাহলে অবশ্যই মাঝখানেরটাই হবে গড়। অথবা আমরা যোগ করে দেখতে পারি 3 যোগ 4 যোগ 5 ভাগ 3, তাই না। 3টা সংখ্যা যেহেতু 5 4 9 3 12, তাহলে লিখলাম 12, আর নিচে কত 3, তাহলে কাটাকাটি করলে কত হয় 4, তার মানে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে 4। কিন্তু একটু আগে আমি যে কথাটা বললাম আপনাদের, ধরেন আমি লিখলাম 17 18 19, এই সংখ্যা 3টার গড় কত। তাহলে আমার ওই কথা অনুযায়ী গড় কত হওয়া উচিত বলেন তো দেখি। সরি, নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন যে গড় কত হবে 18। আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, 17 যোগ 18 যোগ 19, তাহলে কত হয়, তাহলে গড় কত হবে নিঃসন্দেহে আপনি বের করে ফেলতে পারবেন যে গড় আসলে এটাই হবে। ওকে, আমি যদি বলি 1 2 3, 3টা ক্রমিক সংখ্যাদের গড় কত, তাহলে গড় হচ্ছে 2। কেন, কারণ 3 আর 2 5 আর 1 6, 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়। তার মানে পাশাপাশি 3টা সংখ্যার মধ্যে যদি আমাদের গড় বের করতে বলে তাহলে মাঝখানের সংখ্যাটাই হবে আমাদের কি গড়। ওকে, এবার আমরা একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 5টি সংখ্যার গড় 46, সংখ্যাগুলোর প্রথম 4টি সংখ্যার গড় 45, পঞ্চম সংখ্যাটি কত।
48, 49, 50 না কোনোটিই নয়। আমি আবার পড়ছি, 5টি সংখ্যার গড় 46। আচ্ছা, 5টা সংখ্যার গড় যদি 46 হয় তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত? 46 গুণন 5 যা হবে তাই। এবার সংখ্যাগুলোর প্রথম 4টি সংখ্যার গড় 45। তার মানে প্রথম 4টার গড় 45, তাহলে 4কে 45 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সমষ্টি সেটা হচ্ছে 4টা সংখ্যার সমষ্টি। তাহলে আমরা প্রথম থেকে পরের যে সমষ্টি এই দুটো কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কি পাওয়া যাবে? পঞ্চম সংখ্যাটি। তো আমি একটু বলে দিলাম আপনাদেরকে, আপনারা সেইভাবে অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সার বের করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গড় সংক্রান্ত আলোচনা। তো আমরা আরও দুই একটা হচ্ছে অঙ্ক দেখি গড় সংক্রান্ত আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার জন্য। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 9টি সংখ্যার যোগফল 530, প্রথম 5টির গড় 56 এবং শেষের 5টির গড় 62 হলে পঞ্চম সংখ্যাটি কত? 50, 55, 60, 65। ওকে, তো আপনাদের অবশ্যই চিন্তাভাবনা করতে হবে, করে অঙ্কটার ফলাফল বের করতে হবে, বের করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? তাহলে নিশ্চয়ই আপনারা জোড় সংখ্যা বোঝেন, 2, 4, 6, 8, 10 এই সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে জোড় সংখ্যা আছে সেগুলোকে যোগ করবেন, যোগ করে যতটা সংখ্যা হবে তত দিয়ে ভাগ করবেন, যেটা হবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর পরের টপিক হচ্ছে আমাদের সূচক। এর 5টা অঙ্ক প্লাস হচ্ছে আমি বেশ কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দেব। ওকে, তো আমি এই পর্যায়ে একটু বলি, অনলাইনে চাকরির গণিত শূন্য হতে শুরু করে যদি আপনারা শিখতে চান একেবারেই ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ লেকচার শিট সহ, তাহলে মাত্র 510 টাকায় আপনারা পুরো কোর্সটা আমার সঙ্গে করতে পারবেন। এবং চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি আপনাদেরকে শেখাবো এবং লেকচার শিটগুলো দিব, পাশাপাশি আপনারা অনলাইনে পরীক্ষাও দিতে পারবেন। ওকে, এবং এটা চলতে থাকবে আপনাদের প্রায় 3 থেকে 3.5 মাস পর্যন্ত। তো অবশ্যই এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে যারা অনলাইনে শিখতে চান। ঠিক আছে, এরপর আমরা সূচকের অঙ্কে চলে যাচ্ছি। সূচকের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে লগের বেজ হচ্ছে 3 আর 1/9 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার কত আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো অঙ্কটা যদি আমরা তুলি, এভাবে তুলতে হবে লগের বেজ 3 এবং এখানে দিতে হবে 1/9 দিয়ে আমরা লিখব ধরি এইটা ইকুয়াল হচ্ছে আমাদের এক্স। আমরা এটা ধরে নিব, যেহেতু মান বের করতে বলেছে তাহলে এইটা ইকুয়াল আমরা এক্স ধরলাম, তাহলে এক্স এর মান বের করলেই আমাদের মান অঙ্কটার বের হয়ে যাবে। তাহলে বা মনে রাখতে হবে লগ যদি আমরা তুলে দেই, লগ তুলে দিলে কি হয়, 3 এর জায়গায় থাকে এবং 1/9 এর জায়গায় এক্স চলে আসে, আর এক্স এর জায়গায় 1/9 চলে যায়, অর্থাৎ এইভাবে এরা পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে বা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি উপরে 1 তার নিচে 3 এর উপর স্কোয়ার, এটা আমরা বলতেই পারি। তাহলে বা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি হবে, এখানে হবে 3 ইনভার্স 2। কেন হবে, কারণ হচ্ছে ইনভার্স উপরে 1 এবং ভাগটান থাকলে আমরা যে সংখ্যাটা পাওয়ার আছে নিচে সেটা সামনে মাইনাস দিলেই হয়ে যায়। ওকে, আপনারা নিশ্চয়ই ক্যালকুলেশনটা জানেন যে এক্স মাইনাস 1 অর্থাৎ এক্স ইনভার্স 1 মানে 1/x, এক্স ইনভার্স 2 মানে হচ্ছে 1/x স্কোয়ার, আর এক্স ইনভার্স 3 মানে হচ্ছে 1/x কিউব। নিঃসন্দেহে আপনারা বোঝেন যে এটা থাকলে এটা হয় আর এটা থাকলে এটা হয়, এইভাবে হয়েছে। তাহলে বেস বেস সমান 3 3 কাটা, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে -2। তার মানে নিঃসন্দেহে আমাদের গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, লগের বেস হচ্ছে এক্স এবং লগ বরাবর আছে 324 ইকুয়াল 4। এটা যদি হয় তাহলে এক্স এর মান কত? এখানে জাস্ট একটা কমা মিসিং রয়েছে, আমি একটু কমাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা কমা আছে যে এইটা মানে যদি 4 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে একটু আগেই কিন্তু আমি এই ধরনের কথা বা এই ধরনের অঙ্ক আমি করে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, তারপরেও এই অঙ্কটা আমি একটু সলিউশন করে দিচ্ছি আপনাদের। তাহলে লগ কি বলা আছে, বেস হচ্ছে এক্স, 324 হচ্ছে লগ বরাবর ইকুয়াল টু 4। কার মান বের করতে হবে, এক্স এর মান। তাহলে বা আমরা যদি লগ তুলে দিই কি হবে, এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, 4 এর জায়গায় 324 আসবে এবং 324 এর জায়গায় 4 আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 325। মনে রাখতে হবে লগ তুলে দেওয়ার ফলে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে এবং এদের চিহ্নের কোনো পরিবর্তন বা সাইনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখন এই 324কে আমি পাওয়ার 4 আকারে কোনো কিছু দিয়ে বানাবো। তাহলে আমি একটু সাইড দিয়ে একটু টুকে নিচ্ছি। তাহলে 324কে আমি যদি ভাঙাই 2, তাহলে 16 × 2 = 32, 2 আবার যদি 2 দিয়ে দিই
তাহলে 8 দুগুণ 16 1 81, আবার 3 দিয়ে দিলে 3 27 81, 3 দিয়ে দিলে 3 নং 27, আবার 3 দিয়ে দিলে 3 3 9। তার মানে 4টা 3 আছে, তার মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2টা 2 আছে, তার মানে জাস্ট 2 এর উপর স্কোয়ার হচ্ছে। কিন্তু তাহলে একটা স্কোয়ার আর একটা 4 তাহলে তো মিলতেছে না। এই জন্য আমরা বলতে পারি কি একটা 2 মানে 2টা রুট 2। কিভাবে সেটা? তাহলে এই যে √2 তার উপরে স্কোয়ার করতে পারি এই দুটো মানে, তাই না? যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায়? স্কোয়ার রুট কাটা গিয়ে আবার 2 থাকে। তাহলে আমরা বলতে পারি একটা 2 মানে কয়টা √2? 2টা √2। তাহলে 2টা 2 মানে কয়টা √2? 4টা, তাহলে √2 দি পাওয়ার 4। তাহলে এখন আমরা লিখতে পারি একসাথে 3√2 টু দি পাওয়ার 4, যেহেতু দুইটার পাওয়ারই সেম, তাই না? তাহলে এইবার আমরা এটা এখানে বসাই দিব। তাহলে 3√2 টু দি পাওয়ার কত? 4। তাহলে 4 4 ক্রস, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের 3√2 হচ্ছে আনসার। তাহলে খেয়াল করে দেখেন গ নম্বর অপশনে রয়েছে 3√2, তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনে রয়েছে 3√2, তাহলে অবশ্যই আমাদের খ নম্বর অপশনটাই এক্ষেত্রে রাইট। একটু ভালো করে আপনাদের ক্যালকুলেশনটা বুঝতে হবে, বিশেষত একটা 2 মানে যে 2টা √2 আর 2টা √2 মানে যে 4টা √2, এই বিষয়টা অনেকের নাও জানা থাকতে পারে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে লগ বেজ হচ্ছে 2, লগ বরাবর রয়েছে 16 বা 16 ইকুয়াল টু হোয়াট। তাহলে লগের প্রথম যে অঙ্কটা আমি করে দিলাম এক্স ধরে, তাহলে ধরতে হবে, ধরে অঙ্কটা ক্যালকুলেশন করে অবশ্যই আপনারা মান বের করবেন। মান বের করে লিখবেন যে লগের হচ্ছে আমাদের, আমরা কিন্তু লগ যদিও সূচক আলোচনা করার কথা ছিল, আমরা লগ সূচক একত্রে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবেন যে লগের এই অঙ্কটা 15 নম্বর অঙ্ক এবং লগ সূচকের 15 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা আমাকে জানাই দিবেন। ওকে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? নিচে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে 3 4 5 6। তো আমরা যদি এই অঙ্কটাকে এভাবে ধরি যে 32-এর 2 ভিত্তিক লগারিদম এক্স, তার মানে আমরা ধরে নিব যে ধরি কিভাবে লিখবো আমরা 32-এর 2 ভিত্তিক আমরা লিখব লগ ইকুয়াল টু কত? এক্স, এটা আমরা ধরে নিব। তাহলে 32-এর 2 ভিত্তিক লগ, তার মানে ভিত্তি কত বলেন তো দেখি? ভিত্তি হচ্ছে 2। কত এর লগ? 32-এর লগ, তার মানে আমরা লিখব লগ, লিখে ভিত্তি যেহেতু 2 তাই ভিত্তিটা নিচে হবে, আর 32-এর লগারিদম বের করতে বলছে, লগ বরাবর 32 হবে, আর কত ধরেছি? ইকুয়াল এক্স, এটা আমাদের লিখতে হবে। তো এইভাবে আমাদের যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটাকে আমাদের এইভাবে লিখতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে আমি এই লাইনটা থেকে এই লাইনটা লিখেছি। এবার আপনারা করতে পারবেন অবশ্যই। তো কিভাবে করবেন? এটা করার বুদ্ধি হচ্ছে আপনাদের লিখতে হবে লগ বেজ হচ্ছে, আমরা লগটা তুলে দিতে চাই। ওকে, তাহলে লগ যদি আমরা তুলে দেই তাহলে 2 2 থাকে, এই এক্স আর 32 পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে 32-এর জায়গায় এক্স চলে আসে, এক্সের জায়গায় কত আসে? 32 আসে। তাহলে বা কি হবে? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 32, মানে হচ্ছে আমরা একটু যদি লসাগু করি সাইড দিয়ে, 16 দুগুণ 32, আবার 2 8 দুগুণ 16, আবার 2 4 দুগুণ 8, আবার 2 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 5। তাহলে সুতরাং 2 আর 2 ক্রস, এক্স ইকুয়াল টু কত হবে আমাদের? 5 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই গ নম্বর অপশনটা এক্ষেত্রে কিন্তু রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 5√5-এর 5 ভিত্তিক লগ কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো এর আগেরটার মতোই, তাই আমরা সরাসরি কি লিখতে পারি? আমরা যেহেতু বলা হচ্ছে লগ, তাই আমরা লগ লিখব। ধরতে হবে যে ধরি 5√5-এর 5 ভিত্তিক লগ হচ্ছে এক্স, এটা লিখে তারপরে আমরা পরের লাইনটা লিখবো। আমরা যেহেতু এমসিকিউ টাইপের অঙ্কগুলো করছি তাই আমি ডিটেলস লিখছি না, তাই লগ বলছে আমি লগ লিখলাম। লেখার পরে 5 ভিত্তি, তাহলে ভিত্তি 5, তাই ভিত্তির জায়গায় 5 দিয়ে দিলাম। মনে রাখতে হবে লগের ভিত্তিটা একেবারে নিচে থাকে। আর কত এর লগ? 5√5, তাহলে লগ বরাবর আমরা লিখবো 5√5। লেখার পরে আমরা কি করব? কত বলেছে তাই ইকুয়াল টু এক্স, তার মানে আমাদের লিখতে হবে যে ধরি লগ বেস 5√5 ইকুয়াল এক্স। তাহলে বা কি দাঁড়াবে আমাদের? আমরা যদি লগ তুলে দেই তাহলে এই এক্স এবং 5√5 পরস্পর স্থান পরিবর্তন করবে, তাহলে 5 এটার জায়গায় আসলো এক্স ইকুয়াল এক্সের জায়গায় আসবে কে? 5 হচ্ছে 5। তাহলে কি হবে বলেন তো দেখি? 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5 হচ্ছে একটা, তার মানে এই 5-এর পাওয়ার কত? 1 ইন্টু এই 5, এই √5 মানে কি? 5 টু দি পাওয়ার হাফ। নিশ্চয়ই বোঝেন আপনারা। তাহলে এই 5-এর পাওয়ার কিন্তু 1 থাকে, মানে যে কোনো সংখ্যার পাওয়ার 1 থাকে। তাহলে বা 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2 5-এর মধ্যে একটা 5 ইন্টু থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 আর
হাফ, এই দুটো যদি আমরা যোগ করি 1 আর হাফ, তাহলে কি হয়? আচ্ছা আমি এখানে লিখছি 1 প্লাস হচ্ছে হাফ, এই দুটো লিখলে আমাদের কি হবে? লসাগু 2, 2 একে 2 যোগ 1, তার মানে হচ্ছে 3/2। এটা কিন্তু আমাদের হবে, ঠিক আছে? তাহলে 3/2। তাহলে বা আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার উপরে 3 তার নিচে 2। তাহলে এই 5 5 ক্রস, তাহলে সুতরাং কি দাঁড়াচ্ছে? x এর মান উপরে 3 তার নিচে 2। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের এই যে গ নম্বর অপশনটাতে উপরে 3 তার নিচে 2 আছে, তাই আমাদের গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 25√5 এর 5 ভিত্তিক লগ কত? খুবই সুন্দর একটা অঙ্ক। 25√5 এর 5 ভিত্তিক লগ কত? এখানে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এর আগে আমি যে পদ্ধতিতে অঙ্ক দুটো করালাম ঠিক সেইভাবে আপনাদের এই অঙ্কটা করতে হবে, এবং লগ সূচকের অঙ্কের 11 নম্বরের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, এবার আমরা পরের সূচকের টপিকে চলে যাচ্ছি। আমরা লগ সূচক একসাথে আলোচনা করছি। ওকে, আমরা একটু দেখে নেই। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, √3 ইন্টু √5, এই দুইটার উপরে টু দি পাওয়ার 4 আছে, বলা হচ্ছে এর মান কত? তো খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু সূচকের অঙ্ক। আমরা কিভাবে এই অঙ্কগুলো ক্যালকুলেশন করব? তো আপনারা চাইলে এই লাইনের পর এভাবেও লিখতে পারেন, √3 টু দি পাওয়ার 4 ইন্টু √5 টু দি পাওয়ার 4। বলেন তো দেখি কি করলাম? আমরা জাস্ট এই 4টাকে দুইটার সাথে ডিস্ট্রিবিউট করে দিলাম। তো এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে, এই যে 3 আছে আমরা 3 লিখব। 3-এর পাওয়ার কত বলেন তো দেখি? হাফ। কেন হাফ? কেননা মানে এই যে রুট আছে, যেহেতু এই রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ যায়। এটা কেন যায় আমি আগে বলেছি আপনাদের, আর বলতে যাচ্ছি না। 5 আছে, 5 লিখলাম। এই √5 যেহেতু, তার উপরে হাফ লিখলাম। হাফ লেখার পর তার উপরে কে আছে? 4। মনে রাখতে হবে পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে 3, এই 4টা উপরের সংখ্যা, তাই না? তার মানে ইন্টু আকারে আছে, হাফের সাথে ইন্টু আকারে। তার মানে হাফের সাথে যদি ইন্টু আকারে থাকে তাহলে 4/2 বা 4/2, আর 5-এর উপরে এটা 4/2। ওকে, এটা ইন্টু আকারে আছে, তার মানে উপরের এই সংখ্যা। কাটাকাটি করলে কত হয়? 2। এটা কাটাকাটি করলে কত হয়? 2। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে 9, ইন্টু 5-এর উপর স্কোয়ার মানে 25। তাহলে 9×25 কত হয়? 8×25 200, 9×25 225। তাহলে নিঃসন্দেহে আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে, গ নম্বর অপশনটাই রাইট। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমাদের গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট আনসার। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত? তো আমরা অঙ্কটাকে তুলব। লেখা আছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x। তাহলে মনে রাখতে হবে এখানে 3টা 3 টু দি পাওয়ার x আছে। আমরা সরাসরি লিখতে পারি 3 টু দি পাওয়ার x। এখন এই জিনিসটা যারা বুঝতেছেন না, তারা এই লাইনটাকে সরাসরি এইভাবে না লিখে আপনারা এইভাবে লিখতে পারেন 3 টু দি পাওয়ার x কমন নিলে কি থাকে বলেন তো দেখি? 1 + 1 + 1, তাই না? যেহেতু কমন চলে গিয়েছে, তাহলে 1 + 1 + 1 মানে কি? মানে হচ্ছে 3 টু দি পাওয়ার x ইন্টু 3। জাস্ট এই 3টাকে সামনে লিখেছি আমরা, কোনো কিছুই না আর। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আপনারা সরাসরি এইভাবেও লিখতে পারেন, এই লাইন থেকে এই লাইন। তাহলে এই 3-এর পাওয়ার কত বলেন তো দেখি? 1। তাহলে 3 টু দি পাওয়ার 1 + x অথবা x + 1, আমরা জানি ইন্টু থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 3 টু দি পাওয়ার x + 1 আমাদের আনসার। তার মানে অবশ্যই আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে, খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 3 টু দি পাওয়ার x + 2 ইকুয়াল 81 হলে x এর মান কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? অঙ্কটাকে তুলি। 3 টু দি পাওয়ার x + 2 ইকুয়াল, এই যে 81 আছে, 81কে আমাকে এখানে এমনভাবে বসাতে হবে যেন সেটা 3 এর পাওয়ার হিসেবে হয়। তো আমরা 81কে কি করব? লসাগু করব। তাহলে 3 × 27 = 81, আবার 3 দ্বারা দিব। যেহেতু 2 দ্বারা যায় না, তাই বাধ্য হয়ে 3 দিয়ে দিতে হচ্ছে। 3 নং 27, আবার 3 দ্বারা 3 × 3 = 9। তাহলে কয়টা 3? 4টা 3। 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা পরের লাইন লিখব, বা 3 টু দি পাওয়ার x + 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কত? 4। কেন লিখলাম এইভাবে? কারণ হচ্ছে 3 আর 3 বেস সমান হয়েছে, তাই আমরা এটাকে বাদ দিতে পারি। মনে রাখতে হবে, আমি অনেকবার বলেছি বেস সমান হলে সেটা বাদ দেওয়া যায়, তখন পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। আবার পাওয়ার সমান হলে সেটাকে বাদ দেওয়া যায়, তখন বেজ ইকুয়াল বেজ লেখা যায়। ঠিক আছে, তাহলে বা x + 2 ইকুয়াল টু কত? 4। তাহলে সুতরাং x এর মান কত দাঁড়ালো? 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। তাহলে নিঃসন্দেহে আমাদের ক নম্বর যে অপশনটা আছে, ক নম্বর অপশনটা এক্ষেত্রে কি রাইট আনসার। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 2 টু দি পাওয়ার 2 আছে, ব্র্যাকেট দিয়ে তার উপরে পাওয়ার আছে। মনে রাখবেন পাওয়ার গুণ হয়। ইকুয়াল টু 256 হলে x ইকুয়াল টু হোয়াট?
এখানে সম্ভাব্য 4টি উত্তর রয়েছে। তো অবশ্যই সুন্দরভাবে অঙ্কটা করবেন, গুছায়া করলে কখনোই আপনাদের ভুল হবে না। এবং উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে সূচক এর অঙ্কের 30 নম্বরের উত্তর হচ্ছে এত। ঠিক আছে, এরপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বীজগণিতের মান নির্ণয়ের বেশ কয়েকটা অঙ্ক, এবং আপনাদের কিছু অঙ্ক হোমওয়ার্কও দিব আমি। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন। এই অঙ্কটা দেখেন, 1 নম্বরের যে অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, বলা হচ্ছে x + y = 6 এবং xy = 8 হলে x - y² এর মান কত। ওকে, সম্ভাব্য 4টা উত্তর নিচে দেয়া রয়েছে। তো এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে দেখেন আমরা কি লিখব। শুরুতে আমরা লিখব দেওয়া আছে x + y = 6, এটা দেওয়া আছে, আর xy = 8 দেওয়া আছে, আর মান বের করতে হবে কিসের, x - y তার উপর হোল স্কয়ার = হোয়াট, এটার মান আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? তো এখন আমরা যদি এই অঙ্কটা সূত্রের সাহায্যে বা অনুসিদ্ধান্তের সাহায্যে করতে চাই তাহলে আমরা কি লিখব, x - y তার উপর হোল স্কয়ার ইকুয়াল আমরা লিখব x + y হোল স্কয়ার - 4xy। আচ্ছা, কেন -4xy হলো মনে রাখবেন, এখানে মাইনাস আছে, এখানে যদি আমরা প্লাস দেই তাহলে এখানে মাইনাস দিতে হবে। আর যেহেতু a - b হোল স্কয়ারকে আমরা ফোর্স করে a + b হোল স্কয়ার এই আদলে লিখেছি, এই জন্য বাম এবং ডানে সমান জিনিস করার জন্য আমরা এদিকে -4xy ব্যবহার করি। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তো অনুসিদ্ধান্তটা অনুযায়ী আমরা যদি মান বসাই দিই তাহলে x + y এর মান 6, তার মানে 6 এর স্কয়ার -4 × xy এর মান 8, বসালাম 8, তাহলে 6 × 6 = 36 -4 = 32, তাহলে 36 থেকে 32 বাদ দিলে কত থাকে, 4। তার মানে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটা রাইট। এবং এই অঙ্কটা যদি আপনারা মুখে মুখে করতে চান, তো ধরেন খুবই সহজ অঙ্ক, যেহেতু মানে দুইটা সংখ্যার যোগফল হবে 6 আর দুইটা সংখ্যার গুণফল হবে 8, তাহলে কত কত হতে পারে, তাহলে গুণফল হতে পারে 4 × 2 = 8। তো দেখি হয় কিনা, 4 আর 2 = 6, তাহলে আমরা বুঝেই ফেলতেছি যে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 2, অথবা x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 4, যে কোনোটা হতে পারে, তাই না? তাহলে x - y² এর মান আমরা কত পাবো? আচ্ছা, তাহলে x এর মান যেহেতু 4, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2, 2 এর উপর যদি আমরা স্কয়ার করি কত হয়, 4। তাহলে দেখেন আমরা পর্যবেক্ষণের মাধ্যমেও এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তো যে কোনোভাবে হোক আপনি অঙ্কটা যদি করতে পারেন তাহলেই হইল, যেহেতু MCQ টাইপের পরীক্ষায় আমরা এই ধরনের অঙ্ক বেশি দেখতে পাই। ওকে, রিটেনে কিন্তু এই অঙ্কগুলো আসে না। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত। তো শুরুতেই আমরা কি লিখব, আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো দেখি, দেওয়া আছে কিন্তু আমাদের x + y = কত, 12 দেওয়া আছে, এবং x - y = কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। মান কিসের বের করতে হবে, xy এর মান বের করতে হবে। মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্ক যদি আমরা করি তাহলে আমরা কাটাকাটি করেও অ্যান্সারটা বের করতে পারি। এটা কাটা দিলাম প্লাস আর মাইনাস যেহেতু, তাহলে 2x = 12 আর 2 কত হয়, 14। তাহলে সুতরাং x = 14 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 7। তো x এর মান আমরা 7 পেলাম। তাহলে x এর মান যদি 7 হয়, আচ্ছা বলেন তো তাহলে y এর মান কত। তাহলে আমরা যদি এই যে প্রথমে যে ইকুয়েশনটা আছে x + y = 12 আছে, এখানে যদি আমরা মানটা বসাই দেই তাহলে x এর মান হচ্ছে 7 + y = 12, তাহলে সুতরাং y = 12 থেকে 7 গেলে কত থাকে, 5। তাহলে x এর মান হচ্ছে 7 আর y এর মান কত হচ্ছে, 5। তাহলে যদি আমরা x y এর মান বের করি তাহলে x এর মান হচ্ছে 7 × y এর মান হচ্ছে 5, তাহলে 5 আর 7 গুণ করলে কত হয়, 35 বা 35। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এই অঙ্কটা সমাধান করে দেব আপনাদেরকে। ডিফারেন্ট ওয়েটা কি, মনে রাখেন, যদি কোনো প্রশ্নে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে, বলেন তো এগুলো কি। x + y হচ্ছে দুটি সংখ্যার যোগফল, x - y হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল। মনে রাখতে হবে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে দুটি সংখ্যার গুণফল আমরা সহজেই বের করে ফেলতে পারি। কিভাবে, সেটা হচ্ছে এইখানে 12 আছে, এখানে 2 আছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান পাওয়া যাবে, আর এই 12 আর এই 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাওয়া যাবে। এইভাবে আমরা বের করে ফেলতে পারি। তাহলে 12 থেকে 2, 12 আর 2 কত হয়, 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে x এর মান 7। আর y কত, 12 থেকে 2 বাদ দিলে হয় 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে y এর মান হচ্ছে 5। তাহলে x আর y এর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে 7 আর 5 গুণ করলে কত হয়, 35 বা 35। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটার আনসার। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই আপনারা অঙ্কটা করবেন, করে অ্যান্সারটা আমাকে জানাই দেবেন। ওকে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়। বলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস বি ইকুয়াল 3 যদি হয় তবে a b এর মান কত। তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি। আমাদের দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, এটা দেওয়া আছে। আর a মাইনাস বি ইকুয়াল টু 3 দেওয়া আছে। দেন বলেছে a b ইকুয়াল টু কত, অর্থাৎ a b এর মান আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে থেকে, অর্থাৎ এই যে জিনিসটা আছে এই জিনিসটা থেকেই কিন্তু আমরা অঙ্কটা শুরু করতে পারি, কেননা a b এর সূত্র বা অনুসিদ্ধান্ত যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে আমরা এখান থেকেই শুরু করব। তাহলে বা a কিউব মাইনাস বি কিউব এর হচ্ছে সূত্র কি বলেন তো দেখি। আমরা যদি বলি a মাইনাস বি, মানে এটা একটা অনুসিদ্ধান্ত, প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি, তাহলে ইকুয়াল কত থাকলো 513। তার মানে আমরা এই লাইন থেকেই কিন্তু অঙ্কটা স্টার্ট করলাম, যে দেওয়া আছে এটা, এটা থেকে তারপরের লাইন এটা। বা কেন দিলাম, কারণ হচ্ছে আমাদের মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে। তাহলে বা a মাইনাস বি এর মান কত 3, তাহলে 3-এর উপর কিউব মানে কত 27, প্লাস 3ab, ab এর মান কত, ab এর মান তো বের করতে হবে। তাহলে 3ab ইন্টু a মাইনাস বির মান কত 3, তাহলে বসাই দিলাম 3 ইকুয়াল টু 513। তাহলে বা এই 27 এইদিকে আসলে মাইনাস হবে, আর 3 3 9, তার মানে 9ab ইকুয়াল টু 513 মাইনাস হচ্ছে 27। তাহলে বা 9ab ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 27, 513 থেকে 27 গেলে 7, আর এটা হচ্ছে 13, তার মানে 6 হাতে কত 1, 2 রেখে 3, আর এটা হচ্ছে 11, তার মানে থাকবে 8, আর হাতে 1, তার মানে 4 থাকবে। তাহলে 486কে 9 দ্বারা ভাগ, তাহলে সুতরাং এ বি ইকুয়াল টু গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 486 উপরে 9 নিচে, তাহলে 5 নং 45, 5 হাতে কত 46, 47, 48, 3, তার মানে 36, 4 নং 36। তাহলে এ বি এর মান আমরা কত পেয়ে গেলাম 54 বা 54 পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে ক নম্বর অপশনটা আমাদের রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি এ বি এর মান হবে। সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো আমরা অঙ্কটাতে দেখতে পাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু এ বি ইকুয়াল টু কত সেটা জানতে চাচ্ছে, এবং দেওয়া আছে মানের মধ্যে দুটো মান আছে, সেটা হচ্ছে a প্লাস বি এর মান আছে 7 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আছে আমাদের 25। তো এই অঙ্কটাতে এ বি এর যে অনুসিদ্ধান্তগুলো আমরা জানি, ধরেন a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, সেটা দিয়ে তো আর এই মানটা বের করা মানে সম্ভব না, বা মানে হচ্ছে আমরা পারবো না আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি এ বি এর অনুসিদ্ধান্তটা বসাই, তাহলে এ বি ইকুয়াল টু কি a প্লাস বি ভাগ 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তার উপর হোল স্কোয়ার। এখানে বলেন তো দেখি a প্লাস বি এর মান আছে কিনা। অবশ্যই অবশ্যই, এই যে দেখেন এটা a প্লাস বি এর মান 7 আছে, যেটাকে আমরা এই জায়গায় বসায় দিতে পারবো। কিন্তু আমাদের কি নেই, এই যে a মাইনাস বি এর মান যেটা, সেটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এই দুটো তথ্য থেকে a মাইনাস বি এর মান বের করে নিয়ে আসতে পারি। তো কিভাবে আমরা বের করব সেই বিষয়টাই আমি আপনাদেরকে একটু বলছি। তাহলে দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম, এটাই কিন্তু এই অঙ্কের ট্রিক্স। ওকে, এবং এই অনুসিদ্ধান্তটা যদি আপনারা না জানেন তাহলে বের করতে পারবেন না। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে 25, এখানে বসাই দিলাম 25 ইকুয়াল, তাহলে কি বসাবো a মাইনাস বি এর মান তো আমাদের প্রয়োজন, তাহলে a মাইনাস বি তারপর হোল স্কোয়ার ঠিক থাকলো, প্লাস এ বি এর মান তো এখানে দেওয়াই আছে। দেখেন এই অঙ্কটাতে কিন্তু আমাদের এ বি এর মান কি নেই বলেন তো দেখি, আমাদের দেয়া নেই। ওকে, আমাদের কিন্তু বের করতে হবে, তাহলে 2ab আমরা রেখে দিলাম। তো খেয়াল করে দেখেন এখান থেকেও কিন্তু আমরা কি বের করতে পারছি না, আমরা কিন্তু হচ্ছে এ বি এর মান বের করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই জিনিসগুলো মুছে দিব। ওকে, আমরা মুছে দিলাম, আমরা দেখলাম যে এইভাবে আমাদের অঙ্কটা সলিউশন করা যাচ্ছে না। ওকে, পরীক্ষার হলে তো আমরা সরাসরি বুঝতে পারবো না যে আমরা কিভাবে সমাধান করলে অঙ্কটা দ্রুত সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এটা থেকেই যাচ্ছি সরাসরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এটা থেকে যাচ্ছি। তাহলে বা বলেন তো দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি,
অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাহলে ইকুয়াল 25 বসাই দিলাম। আমরা যদি এইভাবে করি তাহলে দেখেন অ্যান্সারটা হয়ে যাবে। এবার আমরা একটু ভুল পথে গিয়েছিলাম। তাহলে ইকুয়াল a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান 7, তার মানে আমরা 7-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2ab ইকুয়াল 25 আছে, 25 আমরা দিয়ে দিলাম, তাহলে বা 7 সাথে কত হবে? 49, মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 25, তাহলে বা মাইনাস 2ab ইকুয়াল টু এই 25 থেকে 49 যদি আমরা বাদ দেই তাহলে 25 মাইনাস 49 কত হয় বলেন তো দেখি? আমরা বলতে পারি 4 আর 2 24, তাহলে সুতরাং আমরা বলতে পারি মাইনাস 2ab ইকুয়াল টু মাইনাস 24, তাহলে মাইনাস মাইনাস ক্রস হয়ে গেল। তাহলে সুতরাং এ বি এর মান এখানে তাহলে বা দিতে হবে, ফাইনাল লাইনে আমরা সুতরাং দেই, সুতরাং এ বি ইকুয়াল টু 24কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12, তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত? ক নম্বরটা রাইট। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলে কিছুটা প্রবলেম হতে পারে, কেননা সরাসরি আমরা এ বি এর মান কিন্তু এক্ষেত্রে বের করতে পারছি না, আমাদের একটু কৌশল অবলম্বন করতে হচ্ছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে আমি বেশ কয়েকটা অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিব, অবশ্যই আপনারা অঙ্ক কয়েকটা করবেন। a প্লাস বি ইকুয়াল টু 6, ab ইকুয়াল টু 4 হলে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হোয়াট? এটা অবশ্যই আপনারা করবেন, করে অ্যান্সারটা কত হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন। স্ক্রিনের 132 নম্বর অঙ্কটাতে দেখেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু 10 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? খুবই সুন্দর একটা অঙ্ক, অবশ্যই আপনারা করবেন। এখানে কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের, আমি বলেই দিলাম এইভাবে অঙ্কটা করবেন আপনারা, তারপরে অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার সাথে আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করছেন, আমি যেভাবে বলেছি নিশ্চয়ই খাতায় লিখে রাখছেন। এভাবে ধীরে 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 কিন্তু আপনাদের মেধাটাকে শানিত করতে হবে, যেন পরীক্ষায় আপনারা খুব দ্রুত গতিতে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে পারেন। মনে রাখেন, পড়াশোনার কোনো শর্টকাট সিস্টেম নেই, আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, দেন আপনার কাছে সফলতা আসবে, এমনি এমনি কখনোই আসবে না। তো মনে রাখবেন খুব ভালো করে, যে কথা বলতেছি আমি নিশ্চিতভাবেই যদি আপনারা কষ্ট না করেন, পরিশ্রম না করেন, তাহলে কখনোই সফলতা আপনারা পাবেন না। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব শতকরার অঙ্ক নিয়ে। তো স্ক্রিনে শুরুতেই একটা শতকরার অঙ্ক দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? কি বলা হচ্ছে? 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তো আমরা অঙ্কটা সরাসরি করব। তাহলে কতজন ছাত্র ছিল মোট বলেন তো দেখি? মোট ছাত্র ছিল 60 জন। এই 60 জনের মধ্যে ফেল করেছে কতজন? ফেল করেছে 42 জন। তাহলে পাশ করেছে কতজন বলেন তো দেখি? তাহলে 60 থেকে যদি আমরা 42 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত? থাকে হচ্ছে 18। তার মানে 18 জন ছাত্র কি করেছে? আমাদের পাশ করেছে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে থাকে তাহলে পাশ করেছে 18 জন। এবং পাশের হার বলতে বোঝাচ্ছে শতকরা হার। তো শতকরা জিনিসটা সবসময় আমরা মূল জিনিসটার উপর হিসাব করি। তাহলে মূল জিনিস কতজন ছাত্র ছিল? 60 জন। তাহলে আমরা বলবো এইভাবে যে 60 জনের মধ্যে ফেল, যেহেতু পাশের হার বের করতে বলেছে, পাশ করেছে কতজন? 18। তাহলে 60-এর মধ্যে 18 জন পাশ করেছে। যেহেতু বলেছে হার কত, তাহলে গুণন দিব 100। তার মানে সবসময় যেটা বের করতে বলবে সেটা উপরে দিয়ে গুণন 100 আমাদের দিতে হবে। এই 100 চাইলে আমি উপরেও গুণ আকারে দিতে পারি। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 6 দ্বারা 18কে কাটলে 3 6 18। তাহলে 3 আর 10 গুণ করলে 3 10 30% হচ্ছে কি আমাদের পাশের হার। তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। তো এই পর্যায়ে আমি একটু বলি, আমার কাছে যদি অনলাইনে কেউ আপনারা ম্যাথ পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নর্মাল কল করবেন না আপনারা আপাতত। নর্মাল কল করলে হয়তো আমার রিসিভ করার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো। এবং কোর্স ফি কিন্তু মাত্র 510 টাকা, একেবারেই স্পেশাল একটা কোর্স এটা। এবং এই কোর্সের কিন্তু মূল কোর্স ফি 2000 টাকা। আপনারা এই অফারটা গ্রহণ করতে পারেন এবং 510 টাকায় একেবারে পুরো ম্যাথের 33টা PDF শিট সহ মোটামুটি 50টার কাছাকাছি ক্লাস আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই কোর্সে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে? কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? খুবই সুন্দর একটা অঙ্ক, এটা শতকরার অঙ্ক। পাশাপাশি এই অঙ্কটাতে আমরা সেটের একটা সূত্র প্রয়োগ করব। সে সূত্রটা কি?
বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে, আচ্ছা 80% মানে কি 100 জনের মধ্যে 80 জন গণিতে আর 100 জনের মধ্যে 70 জন বাংলায় পাশ করলো, তার মানে পাশের তথ্য। তাহলে মোট কতজন পরীক্ষার্থী? মোট হচ্ছে 100 জন। 100 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলায় পাশ করলো 70 জন এবং ইংরেজিতে গণিতে পাশ করলো 80 জন। এবার বলছে উভয় বিষয়ে পাশ করলো 60 জন। তাহলে উভয় বিষয় মানে গণিত এবং বাংলা দুই বিষয়েই পাশ করেছে 60 জন বা 60% 100 জনের মধ্যে। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তার মানে উভয় বিষয়ে ফেলের তথ্য আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সলিউশন করব? আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, একটু মন দিয়ে দেখেন আপনারা, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, মনে রাখতে হবে সূত্রটা, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। ওকে, এই সূত্রটা আপনারা মনে রাখবেন যে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান। এখানে টোটাল কি? মোট কতজন ছিল সেটা। অল সিঙ্গেল কি? আলাদা আলাদাভাবে পাশ করেছে যারা, তারা। অল বোথ কি? উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা। আর নান কি? নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা। তো সেক্ষেত্রে টোটাল স্টুডেন্ট কত, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমরা কত ধরলাম? 100 ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাস 80% গণিতে পাশ করেছে, তাহলে 80 প্লাস মানে অল সিঙ্গেলগুলো প্লাস হবে 70% বাংলায় পাশ করেছে মানে 70 গেল। উভয় বিষয়ে পাশ করলো 60%, তার মানে অল বোথ মানে উভয় বিষয়ে পাশ করছে 60 প্লাস কি বলেছে? উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, তার মানে নানের তথ্য বের করতে বলেছে, তাহলে নান। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করতে পারি যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 100 ইকুয়াল টু 70 থেকে 60 বাদ দিলে থাকে 10, 80 আর 10-এ কত হয়? 90। তাহলে 90 প্লাস হচ্ছে নান। আচ্ছা, তাহলে সুতরাং নান ইকুয়াল আমরা কি বলতে পারি? নানের মান হচ্ছে আমাদের এই 100 আর 90 এইদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 100 থেকে 90 মাইনাস করলে কত হবে? 10। তার মানে 10% আমাদের কি হয়েছে? উভয় বিষয় ফেল করেছে। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন অঙ্কটা কিভাবে আমি করলাম, এবং এই সূত্রটা দিয়ে কিন্তু অধিকাংশ অঙ্কই আপনারা সেটের এবং অনেকগুলো অঙ্ক শতকরার করে ফেলতে পারবেন। ঠিক আছে? এবং আমাদের এই সূত্রটা কিন্তু 95% অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই ধাঁচের। আর মাত্র 5% ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে। তো আপনারা অঙ্ক যদি 10টা-12টা প্র্যাকটিস করেন, দেখবেন 1টা-2টা ছাড়া প্রত্যেকটা অঙ্কই আপনি এই সূত্রের মাধ্যমে, মানে এই ধরনের অঙ্কগুলো এই সূত্রের মাধ্যমে করতে পারছেন। ঠিক আছে? তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ওকে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আপনাদের শতকরার অঙ্ক করাবো আর এই অঙ্কটা করাবো না তা তো হয় না। সবচেয়ে বেশিবার আসা অঙ্কের মধ্যে এইটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা হচ্ছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? খুবই সুন্দর অঙ্ক এটা। তো মনে রাখবেন, অনেকেরই হয়তো উত্তর সহ মুখস্থ এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আপনারা জাস্ট খেয়াল রাখবেন যে চিনির মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে নাকি কত পার্সেন্ট হ্রাস করতে বলেছে। এখানে দেখেন খেয়াল করে, বৃদ্ধি করতে বলেছে। যেহেতু বৃদ্ধি করতে বলেছে, তার মানে 25% মানে কি 100-তে কত বৃদ্ধি? 25 বৃদ্ধি। তার মানে 100 এর সাথে 25-এর একটা সম্পর্ক রয়েছে। এই কথাটা পড়ে আমরা বুঝতে পারি। এখন এই ধরনের অঙ্ক করতে গেলে করবেন কি আপনারা, এই 100 আর 25 কি করবেন? গুণ করে দিবেন। গুণ করে দেওয়ার পরে টান দিয়ে 100 আর 25 যোগ করে নিচে বসাবেন। কত হবে? 125। বাস হয়ে গেল, আর কিচ্ছু না। কিন্তু যদি হ্রাস পাওয়া বলতো, তাহলে 100 আর 25 উপরে গুণই হতো, কিন্তু 100 থেকে 25 বিয়োগ করে আপনারা নিচে বসাতেন। জাস্ট এই কাজটুকু। তাহলে 25 দিয়ে কাটলে 5-25-এ 125, 5 দিয়ে কাটলে 5-20-এ 100। তাহলে কত শতাংশ? 20% আমাদের অঙ্কটার অ্যান্সার। তাহলে 20% অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা? 0, 144, 256 নাকি 400? খুবই সুন্দর অঙ্ক এটা। তাহলে আমরা অঙ্কটা থেকে কি কি দেখতে পাচ্ছি দেখেন তো। একটি 10,000 টাকার বিল, তাহলে বিলটা মোট কত টাকার? 10,000 টাকার বিল। বিল 10,000 হওয়ার পরে কত টাকা এককালীন ছাড়? এককালীন কিন্তু 40% কি কমতি বলা হচ্ছে। কমতি মানে কি? মানে 40% কম নেওয়া হয়েছে বা 40% ছাড় দেওয়া হয়েছে। তো দেখেন খেয়াল করে, তাহলে 10,000 টাকার 40% ছাড় কত আসে বলেন তো দেখি। আমরা যদি হিসাব করি, তাহলে আমরা এখানে হিসাব করলাম 10,000 টাকা গুণন 40% মানে কি উপরে 40 তার নিচে 100। নিশ্চয়ই বোঝেন এই বিষয়টা।
তাহলে শূন্য দুইটা কেটে দিলাম, তাহলে 100 এর সাথে একটা শূন্য, তার মানে 4 দ্বারা আমরা 3টা শূন্য দিয়ে দিলাম, তাহলে 4000 টাকা। তাহলে 40% ছাড়ে, তার মানে জিনিসটা 4000 টাকা ছাড় পাওয়া গেল। এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমরা বের করলাম এই অঙ্ক থেকে যে একটা জিনিস কি করা হলো, আমাদের 10,000 টাকা দিয়ে 10,000 টাকার বিলের উপর এককালীন 40% ছাড় বা কমতি দেওয়া হলো। তাহলে কমতিতে আমরা 4000 টাকা ছাড় পেলাম। এবার আসেন আমরা আর একটা বক্সের মধ্যে আর একটা ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে পরেরটা আসেন যে এবং পরপর 36% এবং 4%, তার মানে 10,000 টাকার উপর আমি এবার প্রথমে কয় পার্সেন্ট দিব, 36%। তাহলে 36% মানে 36 ভাগ 100, তাহলে 20 ক্রস, তাহলে 36 একে 36 আর 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমি কত টাকা ছাড় পেলাম, 3600 টাকা ছাড় পেলাম। ছাড় পেয়ে আমার জিনিসটার মূল্য কত টাকা থাকলো এখন, 10,000 থেকে যদি আমি 3600 বাদ দেই, তাহলে 10,000 থেকে 4,000 বাদ দিলে কত থাকে, 6,000 আর হচ্ছে 400, তাহলে কত হলো 6,400 টাকা জিনিসটার এই মুহূর্তে আমার দাম। এবং আবার 4% ছাড় দেওয়া হইলো, 4% ছাড় মানে 4 ভাগ 100, তাহলে আমি 20 কেটে দিলাম, তাহলে 64 দুগুণ কত হয়, 128 আর 128 দুগুণ 256, তাহলে মোট আমি কত টাকা ছাড় পেলাম এখানে, 256। তাহলে 6,400 টাকার ক্ষেত্রে আমি 256 টাকা ছাড় পেলাম, আর 10,000 ক্ষেত্রে প্রথমে 3600 টাকা ছাড় পেলাম। তাহলে মোট ছাড় কত হলো, তাহলে 3600 আর 3856 টাকা, তাহলে 3856 টাকা আমার কিন্তু এই ছাড় দুইটা হিসাব করে আমি পেলাম। এখন বলা হচ্ছে কমতির পার্থক্য কত টাকা, কমতি মানে কি এইটার চেয়ে এই টাকাটা কতটুকু কম সেটা। তাহলে বলেন তো কয় টাকা কম, তাহলে 4,000 থেকে 3,856 যদি আমরা বাদ দেই, তাহলে 144 টাকা কম। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 144। দোকানদাররা অনেক সময় কিন্তু আমাদের এইভাবে হচ্ছে ট্রিট করে, যে বলে যে ঠিক আছে জিনিসটার উপর তো 36% ছাড় দেওয়া আছে, তো আমি আরও 4% ছাড় আপনার করে দেবো। সে কি করে, ডাইরেক্ট বা সরাসরি 40% ছাড় ক্যালকুলেটরে না চেপে সে কি করে, প্রথমে 36% চাপে, অর্থাৎ 10,000 টাকার জিনিস যেহেতু 36% ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টে সে মূল্য চাপলো, মূল্য বের হলো 6,400 টাকা। আবার বলে ঠিক আছে আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন আপনাকে আমি আরও 4% ছাড় দিয়ে দিলাম, তাহলে আরও 256 টাকা ছাড়। কিন্তু আসলে একসাথে যদি 40% চাপতো তাহলে কিন্তু তার আপনার 144 টাকা আরও বেশি লাভ হতো ওখান থেকে। এখন কিন্তু 144 টাকা কম আপনি হচ্ছে পাচ্ছেন সেখান থেকে, তাই না? তার মানে আপনার লস হচ্ছে, আপনি যে কিনতেছেন আপনার লস হচ্ছে, দোকানদারের লাভ হচ্ছে। এটা কিন্তু একটা কৌশল। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, খুবই বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা হচ্ছে কি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। সুন্দর একটা অঙ্ক এটাও। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি দেখব, আমরা দেখব যে কোনটা বৃদ্ধি কোনটা হ্রাস। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করতে বলেছে এবং প্রস্থ 10% কি করতে বলেছে বলেন তো দেখি, হ্রাস করতে বলেছে। তার মানে বৃদ্ধি মানে পজিটিভ বা প্লাস, হ্রাস মানে হচ্ছে নেগেটিভ বা মাইনাস। তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন মানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে কত 100। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী এর মান হচ্ছে আমরা এটাকে ধরলাম, বির মান আমরা এটাকে ধরলাম। যেহেতু বৃদ্ধি তার মানে এটা +20, যেহেতু হ্রাস তার মানে এটা -10। তাহলে আমরা কি করলাম, 20 প্লাস এই যে এটা এবং মান বসালাম এই প্লাস, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে -10 বসালাম, প্লাস এর মান কত, এর মান হচ্ছে 20 আর বির মান কত -10 আমরা বসাই দিলাম, ভাগ দিলাম কত আমাদের এখানে 100 দিয়ে দিলাম 100। তাহলে ইকুয়াল, খেয়াল করে দেখেন এই 20 থেকে প্লাসে মাইনাসে -10 করলে থাকে কত 10, আবার এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় মাইনাস, কাটাকাটি যদি আমরা করি 0 0 কাটা, এই 0 কাটা, তাহলে কত থাকে বলেন তো দেখি, উপরে থাকে 2 1 2 আর নিচে থাকে 1, তাহলে নিচের 1 তো মূল্যহীন, তাহলে 10 - 2 = 8। তার মানে কি হচ্ছে, 8% কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ, মানে +8%। তার মানে দাঁড়াচ্ছে আমার শতকরা পরিবর্তন হবে 8% কি বৃদ্ধি না হ্রাস, অবশ্যই 8% বৃদ্ধি। দেখেন যেহেতু +8 এসেছে তার মানে অবশ্যই 8% কি হবে, বৃদ্ধি হবে আমার আনসার। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কি, কোনো পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে মোট কতটা প্রশ্ন ছিল বলেন তো দেখি, মোট প্রশ্ন ছিল 75টা। 75টার মধ্যে আচ্ছা কি বের করতে বলেছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সেটা।
তাহলে রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, তাহলে 75-এর মধ্যে 60টার সে শুদ্ধ উত্তর দিয়েছে এবং শুদ্ধই বের করতে বলেছে কত পার্সেন্ট হয়েছে, শতকরা কত পার্সেন্ট, তাহলে গুণ কত দিব, 100 দিব। যদি বলতো ভুল উত্তর কত পার্সেন্ট দিয়েছে, তাহলে কিন্তু আমরা এই 75 থেকে 60 মাইনাস করে 15 উপরে দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এবার আমরা কাটাকাটি করব। 3 25-এ 75, তাহলে 25 থাকলো, 4 25-এ 100, 3 দ্বারা 60কে কাটবো, 3 20-এ 60, আর 4 আর 20 গুণ করলে 4 20-এ কত হবে, 80%। তাহলে নিঃসন্দেহে 80% নম্বর সে পেয়েছে। এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। তো আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে এই আলোচনাটা এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা হোমওয়ার্কগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে? নিঃসন্দেহে আপনারা করতে পারবেন, ওই যে 20% বৃদ্ধি হ্রাস, ওই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন এবং অঙ্কটা অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখেন কি বলা হচ্ছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। একটু আগেই এই সম্পর্কিত একটা অঙ্ক আমি করেছি, এই জন্য এই হচ্ছে হোমওয়ার্কটা আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু খাতায় করবেন, করার পরে অবশ্যই আপনারা অ্যান্সার যেটা আসবে আমাকে কমেন্ট করে জানাবেন এবং অ্যান্সারগুলো এভাবে লিখবেন যে শতকরার 41 নম্বর অঙ্কের উত্তর এত। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো অঙ্ক যদি শিখতে চান অবশ্যই আমাকে নক দেবেন। আর আমার কাছে পড়তে চাইলে অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং অত্যন্ত যত্ন সহকারে আপনাদের কিন্তু অঙ্ক আমি শিখিয়ে থাকি অনলাইনে। আপনারা ট্রাস্ট করতে পারেন আমাকে এবং অবশ্যই যদি আপনাদের অঙ্ক শেখার প্রয়োজন থাকে তাহলে আমাকে নক দিবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে আপনারা নক দেবেন। ঠিক আছে, তো কোর্স ফি আমি অনেক কম রেখেছি, মাত্র 510 টাকায় ফুল একটা ম্যাথের কোর্স। ঠিক আছে, এবং আপনারা তারাই জয়েন করবেন যারা আমার ভিডিওগুলো বুঝতে পারেন, আমার অঙ্ক করার স্টাইল আপনাদের পছন্দ হয়, তারাই কেবল জয়েন করবেন। ওকে, আদারওয়াইজ যারা বুঝতে পারেন না তাদের জয়েন করার কোনো প্রয়োজন নেই। আমরা খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে কিন্তু প্রত্যেকটা ব্যাচ জুম অ্যাপের মাধ্যমে আপনাদেরকে পড়িয়ে থাকি এবং লাইভ ক্লাস হয়। রাত 8টা থেকে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আপনাদের ক্লাস হবে এবং সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আর ক্লাস শেষে, লাইভ ক্লাস শেষে ভিডিওগুলো রেকর্ডেড অবস্থায় থাকবে যেন আপনারা পরবর্তীতে যে কোনো সময় সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।